রায়কে অপমান করতে এসে নিজেই জব্দ হয়ে গেল সোহিনী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রায় আর অনির্বাণ চলে এসেছে বাড়িতে। অনির্বাণ আর রায়কে বাইরে দাঁড়াতে বলে শর্মী, আর বলে দাঁড়া, জেম্মা আসবে তারপরেই তোদেরকে বরণ করে নেবে। এর মধ্যেই অনির্বাণ বলে তাড়াতাড়ি আসতে বল, আমরা দুজনেই খুব টায়ার্ড, আমাদের মন মানসিকতা কারোরই ভালো নেই, একটুখানি বিশ্রাম নিতে চাই। তখন শর্মী বলে এই তো আমি ডাকছি। আরে জেম্মা কোথায় গেলে, এসো। কিন্তু সোহিনী তো আসছেই না। তার মধ্যেই মন্দার বলে এ শর্মী, আমার কিন্তু যথেষ্ট টেনশন হচ্ছে, আমার বারবার মনে হচ্ছে আজ গন্ডগোল একটা হতে চলেছে। শর্মী তখন বলে দেখি না কি হয়। অন্যদিকে নীলুকে আনতে গেছিল নন্দিতা আর বৌমণি স্রোত। স্রোত তখন বলে কিরে কেমন আছিস বলতো। আর তখনই নীলু বলে আমি কেমন আছি সেটা জেনে তুই বা কি করবি বল, তোর জানার কোনো অধিকার নেই আর জানতে চাসও না। বৌমণি বলে নীলু তুমি এইরকমভাবে কথা বলো না, কি হয়েছে আমাদেরকে বলবে তো। তুমি এরকম একটা কাজ করলে কেন বলো তো, যদি সত্যি একটা বড় অঘটন হয়ে যেত তখন কি হতো। নীলু তখন বলে কি আর হতো, কিছুই হতো না। আর দেখো আমি এসব কথা ভাবতেও চাই না, যা হবার তা তো হয়েই গেছে, তাই এগুলো ভেবে ভেবেই আর কি হবে। এর মধ্যেই নীলু বারবার একটা কথাই ভাবতে থাকে, শেষ পর্যন্ত দিদিভাইয়ের বিয়েটা তো হয়ে গেল, কোনোভাবেই আর আটকাতে পারলাম না। যদি আটকাতে পারতাম তাহলেই একটা কাজ দিত। এরবার বারবার করে রাই ভাবতে থাকে কি ব্যাপার, অনির্বাণের মা আসছে না কেন, তাহলে কি কোনো খারাপ কিছু হতে চলেছে। কেমন যেন একটু অদ্ভুত লাগছিল, কেমন একটা গা ছমছম পরিবেশ। দেখে মনে হচ্ছে সব ঠিক আছে, কিন্তু কোথাও যেন একটা ঠিক নেই, এটাই এখন আমার মনে হচ্ছে। তার মধ্যেই সবাই চলে এসেছে, কিন্তু সোহিনী এখনো আসেনি। তারপর শর্মী চলে গেছে ডাকতে আর বলে ও যে মা দেখো, এখনো অনেকক্ষণ হয়ে গেল দাঁড়িয়ে আছে দাদা ভাই, চলো তাড়াতাড়ি, কুট্টিদার কতক্ষণ দাঁড়াবে। এরপর সোহিনী বলে তো আমি কি করব। শর্মী বলে তুমি তো কুট্টিদার মা, তুমি যদি বরণ না করো তাহলে কি করে হবে। এরপর সোহিনী বলে বরণ করতে আমার ইচ্ছে করছে না, ওই মেয়েকে যাকে আমি সবসময় মনে মনে অভিশাপ দিচ্ছি তাকে আমি আবার কি বরণ করব। তাকে বরণ করার কোনো ইচ্ছেই আমার নেই। শর্মী তখন বলে এমন বললে হয় বলো, দয়া করে তুমি চলো, এরকমটা করো না, একটু শান্ত হও। কিছুতেই শান্ত হতে পারছে না সোহিনী, আর বলে ওই মেয়েটাকে দেখলেই আমার এত রাগ হয় যে আমি নিজেকে সামলাতে পারছি না। এর মধ্যেই ডাক্তারবাবুর সাথে কথা বলতে থাকে বৌমণি আর স্রোত। ডাক্তারবাবু বলে আমরা নীলাঞ্জনাকে ওষুধ দিয়ে দিয়েছি, আর এই ওষুধগুলো ওকে কন্টিনিউ খাওয়াবেন। ওর মনের ওপরে অনেক বেশি প্রভাব পড়েছে, তার জন্য এরকমটা হয়তো করেছে। যাই হোক ব্যাপারটাকে একটু দেখে নেবেন আর ওকে একটু চোখে চোখে রাখবেন কেমন। স্রোত বলে ডাক্তারবাবু আপনি চিন্তা করবেন না, আমি তো একজন হবু ডাক্তার, আমি পারবো সামলাতে। তখন ডাক্তারবাবু বলে ব্যাস তাহলে তো আর কোনো চিন্তাই নেই। এদিকে নন্দিতা বলে দেখ নীলু, কান্নাকাটি করিস না, যা হবার হয়ে গেছে, নতুন করে বাঁচতে শেখ। নীলু বলে কি নিয়ে বাঁচবো মা, নতুন করে কি নিয়ে বাঁচবো, স্বামী আছে থেকেও নেই, সংসার নেই, আমি কি নিয়ে শুরু করব। আমার জীবনটা তো এরকম ছিল না মা, আমার জীবনটা তো অন্য রকমের ছিল, তাহলে এরকমভাবে ঝড়টা এলো কেন। নন্দিতা বলে আমরা ভেবে রাখি একরকম, ভগবান চায় আর এক রকম, তাই হয়তো এরকম হয়েছে। তুই এসব নিয়ে ভাবিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো তোর সাথে। এর মধ্যেই বৌমণি বলে মা আমরা ডাক্তারের কাছ থেকে ওষুধপত্র বুঝে নিয়েছি, এবারে আমরা বাড়ির দিকে রওনা দেব। এই বলেই বাড়িতে নিয়ে যাচ্ছি নীলুকে। অন্যদিকে অনেক বলায় সোহিনী এসেছে রায়কে বরণ করতে। তখনই অনির্বাণ বলে অবশেষে আসার সময় হলো, বরণটা করো, আমরা তো ভেতরে ঢুকতে পারছি না। তখন সোহিনী বলে আমার বরণ করবার কোনো ইচ্ছেই ছিল না, নেহাত শর্মী এত করে বললো তাই আসতে হলো। এরপর রায় বুঝতে পারে বলেছিলাম না কিছু একটা গন্ডগোল হয়েছে, অনির্বাণের মায়ের বোধহয় এই বিয়েতে একদমই সম্মতি ছিল না। এর মধ্যেই সোহিনী বরণ করে আর বলে দুধে আলতায় পা দিয়ে ঘরে ঢুকবে, ব্যাস, আর কোনো নিয়মকানুন হবে না, আর কোনো নিয়মকানুন আমি হতে দেব না, এই কথাটা আমি বলে দিলাম। তখনই অনির্বাণের বাবা বলে হয়েছে তো, বিয়েটা তো নিয়মকানুন মেনেই হয়েছে, আর কি চাই, আর কিছু চাওয়ার কোনো দরকার নেই। এর মধ্যেই অনির্বাণ ভাবতে থাকে, মা আবারও অশান্তি শুরু করলো। অনির্বাণ বলে রাই এই জন্যই বলেছিলাম যে শুধুমাত্র সইচাপত করে আমরা বিয়েটা করে নিই, তুমি তো আমার কোনো কথাই শুনলে না, তাহলে আর কি বা বলবো বলো। রাই বলে থাক না সমস্ত কথা এখন। এর মধ্যে রায় তো এগিয়ে যায়, আর তখন শর্মী বলে কিরে কুট্টিদা তুই কোথায় যাচ্ছিস। তখন অনির্বাণ বলে কেন, আমি যাব না রায়ের কাছে। তখনই কুট্টিদাকে শর্মী বলে না না, আজ তো কাল রাত্রি, আজ তুই বউয়ের মুখ দেখতে পাবি না বুঝেছিস,
তাই বলছি আজ একদমই মুখ দেখা দেখি হবে না, কথাটা ভালো করে মাথায় রাখিস। এর মধ্যেই সোহিনী মনে মনে ভাবে, এই মেয়েটার সাথে যেন অনির্বাণের কোনোদিনও দেখা সাক্ষাৎ না হয়, সেই ব্যবস্থায় যদি করতে পারতাম তাহলে অনেক বেশি ভালো হতো। নীলুকে তো বাড়িতে নিয়ে আসা হয়েছে। চোরকি তখন বলে, আরে মেজো পিপি, তুমি কোথায় গিয়েছিলে? বড় পিপিও চলে গেছে, তুমি কোথায় গিয়েছিলে গো? তুমি ছাড়া আমাদের তো একদমই ভালো লাগছিল না। বড় পিপিও চলে গেছে, বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে। নীলু তখন জড়িয়ে ধরে চোরকিকে আর বলে, এই তো দেখ, আমি তোর কাছেই আছি, তুই ভাবিস না, তুই অন্তত একজন আছিস যে আমাকে এতটা ভালোবাসছিস। এর মধ্যে বিক্রম বলে, এরকম পাগলামো করছিলিস কেন? এরকম পাগলামো কেউ করে? যদি কিছু হয়ে যেত তখন কি হতো? নীলু বলে, কি আবার হতো? কিছুই হতো না। শোন দাদাভাই, আমাকে নিয়ে এত ভাবিস না, বুঝতে পেরেছিস? আমি একদম ঠিক আছি, আমি যেমন আছি তেমনই থাকতে চাই। এর মধ্যেই রায়কে ভিডিও কল করেছে অনির্বাণ আর বলে, রাই কি হলো, তুমি নিজেকে দেখাচ্ছ না কেন? রাই তখন বলে, শুনলে না আজ শর্মি কি বললো? আজকে তো আমাদের কাল রাত্রি, তো কাল রাত্রিতে তো বর বউয়ের মুখ দেখে না, এটাই তো নর্মাল, তাই না? অনির্বাণ তখন বলে, হ্যাঁ জানি নর্মাল, কিন্তু তুমি আমাকে তোমার মুখটা দেখাও, দেখি তোমাকে কেমন লাগছে। অনির্বাণ তখন মনে মনে ভাবতে থাকে, উফ, রাইকে দেখার জন্য আর তর সইছে না। তার মধ্যেই তখনই রাই বলে, এই শোনো, আমি না এখন মুখ দেখাতে পারবো না, যেটা অমঙ্গল সেটা তো অমঙ্গলই হয়, তাই না? এরপরে অনির্বাণ বলে, তুমি যদি না দেখাও তাহলে আমি তোমার ঘরে ডিরেক্ট চলে আসবো, সেটা কি ভালো লাগবে? রায় তখন বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এরপর রায় ভিডিও কলে কথা বলতে থাকে, কিন্তু রায়ের মনে একটাই প্রশ্ন, যে সোহিনী দেবী কেন এরকমটা করছে? তাহলে কি সোহিনী দেবীর এই বিয়েতে একদমই মত ছিল না? অনির্বাণ তখন বলে, রাই কি হলো, কথা বলছো না কেন? তার মধ্যেই চলে এসেছে সোহিনী আর বলে, আসতে পারি? রায় তখন বলে, হ্যাঁ আসুন। এরপর ফোনটা কেটে দেয় রায়। অনির্বাণ বুঝতে পারে মা হয়তো রায়ের ঘরে গেছে। রায় তখন বলে, কি হয়েছে বলুন? সোহিনী বলে, তোমাকে কতগুলো প্রশ্ন করতে চাই, ঠিকঠাক উত্তর দেবে? রায় তখন বলে, হ্যাঁ, আমি অকারণে মিথ্যে কথা বলি না, আর তাছাড়া আমার কাছে মিথ্যে কথা ভালো লাগে না, বলুন কি জানতে চান? সোহিনী তখন বলেন, এই যে অনির্বাণের আগে কটা পুরুষের সাথে তোমার সম্পর্ক ছিল? আর এটা শোনার পরে রায় তখন বলে, এসব আপনি কি প্রশ্ন করছেন? আপনার ছেলে আপনাকে বলেনি? আমার আর একজনের সাথেই সম্পর্ক ছিল, তার নাম হচ্ছে সৌর্য। সৌর্যর সাথে আমার বিয়েটা কেন ভেঙে গিয়েছিল সেটা নিয়ে তো নিশ্চয়ই জানেন। এর মধ্যেই অনির্বাণের মা তখন বলে, এই শোনো, তোমাদের মতন মেয়েরা এক পুরুষ ছেড়ে অন্য পুরুষ, তারপর অন্য পুরুষ, এভাবেই তো আসক্ত করো, তাই না? কি টোটকা জানো বলো তো, একের পর এক পুরুষ তোমার প্রতি আসক্ত হয়। রায় তখন বলে, আপনি বোধহয় একটু বেশি কথা বলে ফেলছেন, আপনি এভাবে আমাকে অপমান করতে পারেন না। আপনার যদি এই বিয়েতে আপত্তি থাকতো তাহলে আপনি আপনার ছেলেকে কন্ট্রোল করলেন না কেন? তাকে কেন বারণ করলেন না যাতে সে আমায় বিয়ে না করে? তখনই সোহিনী বলে, বড্ড বেশি মুখরা তোমার, আমি এটা হাড়ে বুঝতে পারছি। তোমার মতন মেয়েরা যে কি করতে পারে সেটা আমি জানি। রায় বুঝতে পারে এতক্ষণে তার উত্তরগুলো মিলল, কারণ সোহিনীর এই বিয়েতে আপত্তি ছিল।